Good evening, everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের একটি কবিতা, যার নাম হচ্ছে অসুখী একজন। এই কবিতাটা শুধুমাত্র মাধ্যমিক স্টুডেন্টদের জন্য নয়, যারা এসএলএসটি, এসএসসি, এমএসসি এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। এই কবিতার সব রকম কোশ্চেন আনসার নিয়ে আমি এখানে আলোচনা করেছি, এবং ভেতর থেকে যে যত ধরনের শর্ট কোশ্চেন হতে পারে, এমসিকিউ পার্টের যেরকম কোশ্চেন হতে পারে, আমি এমসিকিউ পার্টে আলোচনা না করে আমি তথ্যগুলোকে তুলে দিয়েছি। তোমরা যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং এখান থেকে যদি তোমরা দেখে নাও, আমার আশা করি, আমার মনে হয় কোনো তথ্য বাদ যাবে না তোমাদের। তাহলে প্রথমেই আমার এখানে রয়েছে কবি পরিচিতি। তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও। আমি আজকে লাইন বাই লাইন পড়ছি না, কারণ আজকে ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো তথ্য, অনেক কিছু, অনেক কোশ্চেন এখানে ইনক্লুড করা হয়েছে। তাই আমি ভিডিওটা লাইন বাই লাইন পড়ছি না। আমার ইচ্ছা আমি একটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছু তথ্যগুলো দিয়ে দেবো। আর এই তথ্যগুলো তোমরা যদি লেখো বা পড়ো, তোমাদের তো নয় নোট করে নিতে হবে, আর নয় তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তোমরা যাতে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো বা প্রিন্ট আউট বের করে নিতে পারো, তার জন্য আমি এরকমভাবে করেছি, ঠিক আছে? তাই আমি লাইন বাই লাইন রিড আউট করছি না অন্যান্য ভিডিওর মতো আজকে, ঠিক আছে? তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, ঠিক আছে? দেখো, প্রথমেই রয়েছে কবি পরিচিতি। অসুখী একজন, প্রথমেই রয়েছে কবি পরিচিতি। কবি পরিচিতির মধ্যে ফার্স্টে আসছে পাবলো নেরুদা, ঠিক আছে? পাবলো নেরুদা হচ্ছে কি ছদ্মনাম, কবির কিন্তু প্রকৃত নাম এখানে লেখা রয়েছে নেপতালি রিকার্দো রেস, তারপরে হচ্ছে কি বাসো আলতো, এই যে প্রকৃত নাম লেখা রয়েছে। এছাড়াও তিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর 12ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি চিলি বিখ্যাত কবি ছিলেন, ঠিক আছে? চিলির বিখ্যাত কবি ছিলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে কর্মজীবন ও সাহিত্য জীবন। এই যে কর্মজীবন ও সাহিত্য জীবন, মাত্র 10 বছর বয়সী নেরুদা কবিতা লেখার সূচনা করেন। 1923 খ্রিস্টাব্দে তিনি তার প্রথম বই তারপরে হচ্ছে কি প্রকাশ করেছিলেন। তারপরে একটার পর একটা তিনি লেখা বেরিয়েছিল তার, 20 লাভস, পোয়েমস অ্যান্ড আ সংস অফ ডিসওয়ার, এই কবিতাগুলো, ওই কাব্যগ্রন্থটা তারপর বেরিয়েছিল। 20 বছর বয়সে লেখালেখির জন্য পড়াশোনা বন্ধ করে দেন তিনি, কমিউনিস্ট পার্টিতে যোগ দেন 1943 সালে। এরপরের থেকে আস্তে আস্তে দেখো, এগুলো একটু দেখে নেবে ভালো মতো, অনেক তথ্যের ভেতরে রয়েছে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, যার জন্য। পরাবাস্তববাদী কবি, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি রাজনৈতিক ইস্তাহারও তিনি লিখেছেন, ঠিক আছে? এছাড়াও তার লেখা কতগুলো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কতগুলি গ্রন্থের নাম হচ্ছে গিয়ে এক্সট্রা ভার্গানিয়া, ঠিক আছে? এক্সট্রা ভার্গানিয়া, তারপরে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্স ভার্সেস, এই গ্রন্থগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ, ঠিক আছে? এক্সট্রা ভার্গানিয়া, দ্য ক্যাপ্টেন ভার্সেস, স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্টস, ওয়ার্ল্ডস এন্ড ইত্যাদি, এগুলো হচ্ছে তার কতগুলি উল্লেখযোগ্য গ্রন্থ। তারপরে হচ্ছে জীবনাবসান। তারপরে জীবনাবসান কত সালে তিনি মারা গেছিলেন? 1973 সালে খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর তিনি মারা গেছিলেন। জীবনাবসান এখানে এটা দেওয়া আছে। তারপরে অনুবাদক পরিচিতি। অনুবাদক বলতে আমাদের অসুখী একজন কবিতাটা যিনি অনুবাদ করেছিলেন বাংলায়, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য, তার সম্পর্কে লেখা আছে, তার জন্ম, ঠিক আছে? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে মৃত্যুবরণ করেছিলেন, তারপরে তার কতগুলো গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, ঠিক আছে? অন্যান্য গল্প ও পদ্য গ্রন্থ এখানে দেওয়া আছে, হ্যাঁ। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুল রক্তে ছিটে কাব্যগ্রন্থ থেকে এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা 1912 সালে লিখেছিলেন, ঠিক আছে? 2012 সালে লিখেছিলেন। উৎস, তারপরে এক্সট্রা ভাগারিয়া গ্রন্থে কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো দেখো, সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে হচ্ছে কি সারসংক্ষেপটা আমি একটু পড়ে দিচ্ছি। কবিতার কথক নিজের ফিরে আসার অপেক্ষায় তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। অর্থাৎ কবিতার প্রথমেই আমরা একটা দেখতে পাচ্ছি যে একজনকে কথক দাঁড় করিয়ে রেখে চিরকালের মতো চলে গেছিলেন। তাই বলছি, কবিতার কথক নিজের ফিরে আসার অপেক্ষায় তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। দেশ ছেড়ে তিনি চলে গেলেন বহু দূরে। কথক যে আর কখনো দেশে ফিরে আসবেন না, তা তার অপেক্ষারত প্রিয়তমা জানেন না।
রাস্তা দিয়ে কুকুর চলে গেল, গির্জার নান হেঁটে গেল, অর্থাৎ সংসারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলতে থাকে। কেটে গেল সপ্তাহ, বছর, অনেকটা সময়। বৃষ্টির জলে ধুয়ে গেল কতকের পায়ের দাগ, সেখানে ঘাস জন্মালো। আর প্রতীক্ষারত মেয়েটির মাথার উপর ভারী পাথরের মতো একটার পর একটা বছর নেমে এসে তাকে বিচ্ছেদের বেদনায় ভারাক্রান্ত করে তুলল। এরপর অনেক হত্যা আর ধ্বংসলীলা চলল। সমতলে ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন। এই পরিস্থিতিতে দেবতার প্রতি ভক্তি আর বিশ্বাস টলে গেলে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে খসে পড়ল দেবতার মূর্তি। কতকের ফেলে আসা বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, জল তরঙ্গ, অর্থাৎ যা কিছু ছিল সব যুদ্ধের তাণ্ডবে চূর্ণ হয়ে গেল। সেখানে পড়ে রইল শুধুই কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির মাথা। কিন্তু এত ভয়ঙ্কর, এত ধ্বংসের মধ্যেও মেয়েটি থেকে যায় অপেক্ষায়। এ অপেক্ষা অন্তহীন, কারণ প্রেম শাশ্বত, তার মৃত্যু নেই। ধ্বংসস্তূপের মধ্যেও তা জেগে থাকে। অর্থাৎ বিষয়বস্তুটা, ভাববস্তুটা আমি একটুখানি বলে দিলাম। এবারে তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা সুন্দর করে। তারপরে এখান থেকে দেখো নামকরণ আছে, নামকরণটাও কিন্তু তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নামকরণটাও আমি এক জায়গায় করে দিয়েছি ছোট করে লিখে, ঠিক আছে। অর্থাৎ মনে রেখো বলে এখানে পাবলো নেরুদার জীবন সম্পর্কে একটা কথা বলা হয়েছে। অসুখী একজন কবিতায় যুদ্ধের কথা আছে, কিন্তু পাবলো নেরুদার ব্যক্তিগত জীবন ও আদর্শকে মনে রাখলে এ ভাবনা সংযত যে যুদ্ধ এখানে নিছক দুটি রাজশক্তির লড়াই নয়। সমাজ পরিবর্তনের আস্থাশীল কবি বিপ্লবের আদর্শে বিশ্বাস করতেন, তাই তার কবিতায় যুদ্ধ আর বিপ্লব সমার্থক, কবি ও বিপ্লবী এবং যোদ্ধা এভাবেই কবিতায় আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। দেখো এখানে হট কোশ্চেন কিছু দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের কোশ্চেন, এখানে আরটিসি কোশ্চেনও আছে। এখান থেকে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি এখানে দিয়ে দিয়েছি। কোশ্চেনগুলো আমি লাইন বাই লাইন পড়ছি না, তো আমি আস্তে আস্তে স্ক্রল করছি। তোমরা এখান থেকে কোশ্চেনগুলোর স্ক্রিনশট একটুখানি নিয়ে নাও, খুব ভালো হয় তাহলে। দেখো এখানে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি কারোর অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আমি যাতে তোমাদের সমস্যা না হয় এবং তোমরা যাতে প্রবলেমে না পড়ো, যত ধরনের কোশ্চেন এখানে আসতে পারে আমি সমস্ত কিছু কিন্তু একটাই জায়গায় আমি নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এই ব্যঞ্জনাটি কিভাবে কবিতায় উপস্থাপিত হয়েছে? ঠিক দেখবে একটা নানের হেঁটে যাওয়া আর একটা ইসের হেঁটে যাওয়া, মানে একটা কুকুর চলে গেল, একটা নান হেঁটে গেল, ঠিক আছে। বছর কেটে ফুটে তোলা হয়েছে, এখানে কিন্তু মানে একটা কুকুর, একটা গির্জার, একটা নান হেঁটে যাওয়া, এর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, আসেও পরীক্ষায়, ঠিক আছে। নেমে এলো তার মাথার ওপর, মাথার ওপর কি নেমে এলো? একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বাড়িতে ভালো করে এগুলো কিন্তু রেডি করবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। আমি যতটুকু পেরেছি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। যুদ্ধ কিসের মতো এসেছিল? আগ্নেয় পাহাড়ের মতো, ঠিক আছে। শিশু আর বাড়িররা খুন হলো, কিভাবে শিশু আর বাড়িরা খুন হলো? সময়ের শিকার হয়ে যুদ্ধে, ঠিক আছে। যুদ্ধে সময়ের শিকার হয়ে তারা খুন হলো কিন্তু, ঠিক আছে। এখানে দেখো যত রকমের কোশ্চেন আসতে পারে আমি সব তুলে দিয়েছি এখানে। তোমরা এখান থেকে শুধু স্ক্রিনশট নাও বা লিখে নাও, খাতায় নোট করে নাও, সব কিছুই তোমরা এখান থেকে করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। নিয়ে জাস্ট ভালো করে মুখস্থ করে নাও একদম, ঠিক আছে। যত তাড়াতাড়ি মুখস্থ করে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার ভালো হবে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের শর্ট কোশ্চেন। লাস্ট শর্ট কোশ্চেন কি? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন পরিস্থিতিতে মেয়েটি কতকের জন্য অপেক্ষা করছে? অসুখী একজন কবিতায় মৃত্যু, ধ্বংস আর অবিশ্বাসের মধ্যেও কতকের প্রেমিকা অর্থাৎ সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে।
তারপরে হচ্ছে কি আরটিসির কোশ্চেন। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি? আমার পরিচয় কি? আমি কে? আমি বলতে কবি নিজেকে বা কবিতার কথককে বুঝিয়েছেন। তোমরা এভাবেই লিখবে। পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় আমি বলতে কবি নিজেকে বা নিজের কবিতার কথককে বুঝিয়েছেন। ঠিক আছে। আর ছেড়ে দেওয়ার তাৎপর্য কি, এটাও দিয়ে দিয়েছি। দেখো এখানে ছোটো ছোটো করে আমি যতটা পেরেছি সংক্ষেপে ঠিকঠাক করে নিয়ে আসার আমি চেষ্টা করেছি, দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এভাবেই লিখবে এবং তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে সুন্দর করে খাতায় নোট করো এবং পরীক্ষায় জাস্ট এভাবেই লিখবে। আমার মনে হয় সমস্ত কিছু তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা যদি একটু আমার কথাটা শোনো, সমস্ত কিছু এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে, আমি কোনো কোশ্চেন কিন্তু শর্ট করে বাদ দিয়ে চলে যাইনি। ঠিক আছে, তোমরা কিন্তু মোটামুটি সব পেয়ে যাবে। দেখো এই যে একটা কোশ্চেন দিয়েছি, ঘাস জন্মালো রাস্তায়, কোন রাস্তার কথা বলা হয়েছে? উদ্ধৃত উক্তির তাৎপর্য লেখো। উদ্ধৃত রাস্তা, যে পথ দিয়ে বিপ্লবী কবি ঘর ছেড়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেছে, এখানে সেই পথের কথা বলা হয়েছে। তারপরে এবারে প্রতীক্ষা, যেতে 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 সময় যেতে যেতে একসময় সেই ঘাস জন্মে গেছে, তাৎপর্যটা দেখো এখানে। এই যে নেমে এলো তার মাথার ওপরে, যে দেখো সমস্ত কোশ্চেনগুলো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে। তুমি সব কটা কোশ্চেনের কিন্তু আনসার এখানে তুমি পেয়ে যাবে। তোমার কিন্তু কোনো কষ্ট হবে না খুঁজে বার করতে কোথাও থেকে। আমি সমস্ত কিন্তু কোশ্চেন আনসার একদম পুরো রেডি করে দিয়ে দিয়েছি। দেখো সমস্ত কিছু। শান্ত হলুদ দেবতারা কোন কবিতার অংশ? দেবতারা শান্ত হলুদ বলা হয়েছে কেন? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি? শান্ত হলুদ কথাটি দেবতাদের উদ্দেশ্যে বিদ্রূপ অর্থে প্রয়োগ করা হয়েছে। দেবতারা স্বভাবত শান্ত, তাদের প্রশান্ত মূর্তির সামনে মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু এই ভরসা সত্ত্বেও দেবতারা যুদ্ধকে ঠেকাতে পারে না। হলুদ শব্দটির সাহায্যে দেবতাদের সেই বিবর্ণ উপস্থিতিকে বোঝানো হয়। বিশেষণটি সার্থক হয় যখন দেখা যায় যে যুদ্ধের ধ্বংসলীলা থেকে দেবতারা নিজেদেরও রক্ষা করতে ব্যর্থ হন। ঠিক আছে, ডুবেছিল ধ্যানে, এই যে এই কোশ্চেনটা। নাও তাড়াতাড়ি এগুলোকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, একদম পুরো শেষ অবধি। আর বারান্দার কথা এখানে উল্লেখ করেছেন কারণ এই যে পুরো জিনিসটা দেখো, যত কোশ্চেন ছিল আমি সব এখানে উল্লেখ করে দিয়েছি। এত কোশ্চেন এখানে ইনক্লুড করেছি যে আমি আজকে লাইন বাই লাইন পড়ার মতো ক্ষমতা রাখছি, নাহলে ভিডিওটা আমার অনেক 2 ঘন্টার উপরে হয়ে যাবে বড়। ঠিক আছে, এত কোশ্চেন এখানে ইনক্লুড করেছি আমি, যার জন্য আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। তোমরা স্ক্রিনশট নিতে থাকো। ঠিক আছে, শেষ এখানে। ঠিক আছে, বোঝা গেছে? লাস্ট এখানে এসে শেষ হয়েছে। লাস্ট কোশ্চেন তাহলে কী দিলাম? সেখানে ছিল শহর, শহরের কি পরিণতি হয়েছিল এবং কেন? শহরের পরিণতি পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরিণতির কারণ, শান্ত স্নিগ্ধ পরিবেশে যুদ্ধ অস্থিরতার ধ্বংসকে বহন করে আনে। ঠিক তেমনই এক যুদ্ধে একটা শহর পুড়ে ছারখার হয়ে গেল। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। এইভাবেই যুদ্ধের তাণ্ডবে আস্ত একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বোঝা গেছে? সমস্ত কোশ্চেন আমি এখানে দিয়ে দিলাম। আজকে আমি রিড আউট করলাম না, তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে বললাম এবং এখান থেকে পড়ে নিতে বললাম, যাতে তোমাদের কাছে সব কোশ্চেন আনসার পৌঁছে যায়। আশা করি আর কোনো কোশ্চেন আনসার বাকি নেই যেটা আমি তোমাদেরকে করাইনি। সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু চলে গেছে তোমাদের কাছে, তোমাদের পরীক্ষায় আসার মতো। এখান থেকে তোমরা 100% শিওর যে কমন পেয়ে যাবে। এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। প্লিজ একটু পাশে থাকো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। চলো, বাই।